শিক্ষার্থীরা এইচএস ইকোনমিক্স একাডেমির গ্রুপ থেকে বা ওয়েবসাইট থেকে যে তোমাদের ধারাবাহিকভাবে নন ক্রিয়েট কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস হচ্ছিল, আজকে 11 নম্বর ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক সেন্টেন্স কারেকশন। 3টি ক্লাস সেন্টেন্স কারেকশনের উপর পড়ানো হবে এমনটি কথা ছিল। তো আজকে তৃতীয় ক্লাসের মধ্যে আমরা সেন্টেন্স কারেকশন শেষ করব। তোমরা একে একে সবাই কানেক্টেড হয়ে যাও। যেহেতু ক্লাসটি লাইভ, আমি প্রথম 4 মিনিট সকলের জন্য ওয়েট করব। আর তোমরা যারা রেকর্ডেড ক্লাসটি দেখবে তারা 4 মিনিট স্কিপ করতে পারো। আমি দেখি কে কে রয়েছে আজকের ক্লাসে কানেক্টেড। ধারাবাহিকভাবে নন ক্রিয়েট কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস হচ্ছিল আজকে। সবাই কানেক্টেড হয়ে যাও, আমি মেনশন দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো। আমাদের লাইভ ক্লাসের হচ্ছে 3 মিনিট সময় গড়িয়েছে, আর 1 মিনিট সময় ওয়েট করব। ফারজানা সালাম দিয়েছো, সঞ্জানা ইসলাম, আল মাকসুদা, তারপর হচ্ছে ইস্টার জাহান সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমাদের আজকের ক্লাসের যে টপিক রয়েছে সেটা আমরা সেন্টেন্স কারেকশন গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা ধারাবাহিকভাবে তার পরবর্তী অংশ থেকে করব। আজকে সেন্টেন্স কানেকশনটা আমরা শেষ করার চেষ্টা করব, আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নতুন টপিক, অর্থাৎ পরবর্তী ক্লাসে নতুন টপিক আমরা শুরু করব। চতুর্থ গ্রামাটিক্যাল আইটেম, টোটাল 9টি গ্রামাটিক্যাল আইটেম তোমাদের রয়েছে। আমরা হচ্ছে 2টি কমপ্লিট করেছি, আজকেরটা কমপ্লিট করলে আমাদের 3টি কমপ্লিট হয়ে যায়। আমাদের 4 মিনিট সময় গড়িয়েছে। সো
লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। রুল নম্বর 9। আচ্ছা, রুল নম্বর 9টা হচ্ছে মূলত অর্থ বোধক বাক্য। সবই অর্থবোধক বাক্য, কিন্তু এগুলো একটু অর্থ মনোযোগ দিয়ে বুঝে তোমাকে কারেকশন করতে হবে। অর্থটা ভালো করে বুঝে তোমাকে কারেকশনটা করতে হবে, অর্থ আগে বুঝতে হবে। দেখো, এগুলো অর্থভিত্তিক সেন্টেন্স কারেকশন। মন্দিরে নমস্কার দিয়েছো, নমস্কার মন্দিরা, কেমন আছেন বলেছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। প্রথমত দেখো, এখানে 10টি সেন্টেন্স কারেকশন রয়েছে, এগুলো হচ্ছে অর্থ দিয়ে বুঝতে হবে। যেমন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। প্রথমটায় রয়েছে এ নম্বরে যে দ্য ডক্টর স মাই পালস, ডাক্তার আমার পালস দেখেছিলেন। আচ্ছা দেখো, আমরা অনেক সময় বলি যে ডাক্তার আমার পালস দেখেছিলেন, ডাক্তার আমার পালস দেখেছিলেন। আচ্ছা, ডাক্তার কি পালস দেখেন, মানে হাত দিয়ে দেখেন, মানে চোখ দিয়ে দেখেন, নাকি অনুভব করেন? ডাক্তার পালসটাকে ফিল করেন, তাই তো, হাত দিয়ে ফিল করেন। তার জন্য ডাক্তার আমার পালস দেখেছিলেন, এটার কারেকশন বলতে হবে দি ডক্টর ফেল্ট মাই পালস। ভার্বটা এখানে সমস্যা রয়েছে, এটা ভার্বের অর্থগত ভুল, সেটা হচ্ছে স থেকে হবে ফেল্ট, অর্থে গোলযোগ রয়েছে। তার জন্য বলতে হবে যে দি ডক্টর ফেল্ট মাই পালস, স থেকে সর জন্য ফেল্ট। এরপর বি নম্বর দেখো, বি নম্বর বাক্যটির অর্থ হচ্ছে কাট দি লাইন, মানে লাইনটি কেটে দাও। লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও। এখন লাইনটি কেটে দাও বলতে কি এইভাবে কাটতে বলছে? না, বলছে লাইনটি কেটে দাও, এটা ইংরেজি কাট দ্য লাইন নয়, পেন থ্রু দ্য লাইন, মানে কলমটা রাখো থ্রু দ্য লাইন, লাইনটির মধ্য দিয়ে। তাহলে কলমটা যদি লাইনটির মধ্য দিয়ে রাখো, লাইনটা তো অটোমেটিকলি কাটা হয়ে গেল, রাইট? তার জন্য লাইনটি কেটে দাও, এটা ইংরেজিটা হচ্ছে কাট দি লাইন না বলে বলবে হচ্ছে পেন থ্রু দ্য লাইন। সে কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। দেখো, ইনভেন্ট মানে হচ্ছে যদি কোনো বিজ্ঞানী বা কেউ যদি কোনো একটা বস্তুকে নিজের হাতে তৈরি করে, সেটা ইনভেন্ট। আর যদি নিজের হাতে তৈরি না করে, সেটা হচ্ছে ডিসকভার। কাজেই কলম্বাস আমেরিকাকে কি করেছিলেন, উনি নিজের হাতে তৈরি করেননি, বরং আমেরিকার নামে একটা জায়গা ছিল, সেখানে তিনি নাম দিয়েছিলেন আমেরিকা, এবং আমেরিকা থেকে আবিষ্কার করেছিলেন। মূলত সেখানে দেখা যায় তোমার মানুষগুলো ছিল অন্যরকম, তখন তিনি সেখানে মানুষগুলোকে সভ্যতা শিখিয়েছিলেন। ব্যাপারটা এরকম যে ইনভেন্টেডের জন্য হবে ডিসকভার্ড, মনে রাখতে এগুলো একটা থাকলে আরেকটা হয়। আচ্ছা, এবার ডু, যদি ডু জাতীয় মানে ডু এর ক্ষেত্রে কিছু ভুল রয়েছে, ডিড এর ক্ষেত্রে। যেমন হি ডিড মেনি মিস্টেক্স, সে অনেক ভুল করেছিল। ভুলের ক্ষেত্রে মেইড কথাটি বসে, তাহলে ডিড না বলে বলতে হবে মেইড মেনি মিস্টেক্স, মিস্টেক্সকে মেইড করতে হয়। যেমন সে অপরাধ করেছিল, অপরাধের ক্ষেত্রে কমিট হয়, যে হি ডিড এ ক্রাইম না বলে বলতে হবে হি কমিটেড আ ক্রাইম। কোন একটা খারাপ কাজকে আমরা কমিট করি, কেমন? আচ্ছা, তারপর দেখো এবার গিফের ক্ষেত্রে 4টা বাক্য গিফের ক্ষেত্রে বলেছি, আরো একটা আছে 3টে বাক্য বলেছি। আচ্ছা, যাই হোক, তারপর আসো হি গেভ ফলস উইটনেস। তোমরা সবসময় কারেকশনে উইটনেস থাকলে এভিডেন্স বসাবা, আর এভিডেন্স থাকলে উইটনেস বসাবা। উইটনেস শব্দের অর্থ হচ্ছে মূলত প্রত্যক্ষদর্শী, আর এভিডেন্স শব্দের অর্থ হচ্ছে প্রমাণ। তো হি গেভ ফলস উইটনেস, সে মিথ্যা প্রত্যক্ষদর্শী দিয়েছিল নাকি মিথ্যা প্রমাণ দিয়েছিল? তাহলে হি গেভ ফলস এভিডেন্স, সে মিথ্যা প্রমাণ দিয়েছিল। জি নম্বর, হি স আ ব্যাড ড্রিম, সে একটি দুঃস্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখার ক্ষেত্রে ভার্বটা স না বলে বলতে হবে ড্রিমড। আচ্ছা, 8 নম্বর দেখো, এবার গিফের ক্ষেত্রে হি গেভ মি গুড বাই, সে আমাকে শুভ বিদায় জানিয়েছিল। তো শুভ বিদায় জানালে গেভ হয় না, তোমাকে বেইট বসাতে হয়।
যেমন হি গেভ মি এ ভিজিট, সে আমাকে ভ্রমণ দিয়েছিল, মানে সে আমার কাছে ভ্রমণ করতে এসেছিল। তাহলে হি পেইড মি আ ভিজিট, সে আমাকে ভ্রমণ করেছিল। হি উইল গিভ দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা দিবে, তাহলে এখানে গিভের জায়গায় বলতে হবে সিট ফর। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে অর্থভিত্তিক, একটু মনে রাখো সবাই যে সয়ের পরিবর্তে ফেন্ট, ডাক্তার আমার পালস অনুভব করেছিল। লাইনটি কেটে দাও, কাট দ্য লাইনের পরিবর্তে পেন থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও। তারপর হচ্ছে তোমার কলম্বাস ইনভেন্টেড আমেরিকা থেকে হবে তোমার ডিসকভার্ড আমেরিকা। হি ডিড মেনি মিস্টেক্স, তাহলে হি মেড মেনি মিস্টেক্স। হি ডিড এ ক্রাইম, হি কমিটেড এ ক্রাইম। হি গেভ ফলস উইটনেস, তাহলে হি গেভ ফলস এভিডেন্স। হি স এ ব্যাড ড্রিম, ড্রিমের ক্ষেত্রে ড্রিমড ভার্বটি বসে। হি গেভ মি গুড বাই, গুড বাইটাকে তোমার বেইট করতে হয়, তো হি বেইড মি গুড বাই। হি গেভ মি এ ভিজিট, ভিজিটকে গিভ করতে হয় না, ভিজিটকে পে করতে হয়, বলতে হবে হি পেইড মি এ ভিজিট, সে আমাকে ভিজিট পে করেছিল। হি উইল গিভ দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা দিবে, তাহলে হি উইল সিট ফর দ্য এক্সামিনেশন। এই যে 10টি বাক্য বলেছে, এই 10টি বাক্য মোটামুটি অর্থ অনুসারে পড়ে সবাইকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে পরবর্তী সূত্রে। রুল নম্বর 10, সবাই মনোযোগ দেন। হ্যাঁ, কারণ হচ্ছে রুল নম্বর 10টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আজকে মূলত রুল নম্বর 10ই আলোচনার বিষয়, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আস্তে আস্তে আলোচনা করছি, একটা একটা ধরে আলোচনা করছি। প্রথমে হচ্ছে ইনসিস্ট। ইনসিস্টের গঠনটা সবাই একটু খেয়াল করো। ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোরাজুরি করা, পিড়াপিড়ি করা, কাউকে জোর করা, বারবার পিড়াপিড়ি করা, ব্যাপারটা এরকম। যেমন আমি যদি বলি জোরাজুরি বা পিড়াপিড়ি, পিড়াপিড়ি বা জোরাজুরি করা, গঠনটা হচ্ছে ইনসিস্টেটের গঠনটা হচ্ছে, সবাই দেখো, প্রথমে ইনসিস্ট পর্যন্ত ঠিক আছে, ইনসিস্ট পর্যন্ত ঠিক আছে। ইনসিস্টেটের পরে অন বসাতে হবে, এরপর তোমাকে বসাতে হবে পসেসিভ। তো নর্মালি মাই বসে পসেসিভ, তবে অন্য পসেসিভও আছে, যেমন যদি হি থাকে তাহলে বলবে হিস, এগুলো আসে না, কোনোদিনই আসে না, মি থেকেই আসে, তো মি থেকেই বুঝাই। অন্য কোনো যদি থাকে তাহলে সেই পসেসিভটা বসাতে হবে। তো মূলত ইনসিস্ট, তারপর অন, তারপর মাই, মানে পসেসিভ, তারপরে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। এই তিনটা কাজ করতে হবে। ইনসিস্টের পর অন বসাতে হবে, তারপর পসেসিভ মি থেকে মাই করতে হবে, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। যেমন দেখো, আচ্ছা, হি ইনসিস্টেড মি, সে আমাকে জোরাজুরি করেছিল টু গো দেয়ার। সে আমাকে জোরাজুরি করেছিল সেখানে যেতে, সে আমাকে জোরাজুরি করেছিল সেখানে যেতে। তাহলে দেখো, হি ইনসিস্টেড, ইনসিস্টেড পর্যন্ত ঠিক থাকবে, ইনসিস্ট পর্যন্ত ঠিক থাকবে। এরপরে তোমাকে বসাতে হবে একটা অন, প্লাস হচ্ছে মি থেকে মাই, প্লাস হচ্ছে তোমাকে টু গো না বলে বলতে হবে গোয়িং দেয়ার। তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজুরি করেছিল। কেমন? আচ্ছা, আর একটা বাক্য যদি আমি তোমাকে বলি, যেমন মাই ফাদার, আমার বাবা, ইনসিস্টেড মি, আমাকে জোরাজুরি করেছিল টু স্টাডি অনার্স ইন এনইউ। আচ্ছা, মাই ফাদার ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স ইন এনইউ, আমার বাবা আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য জোরাজুরি করেছিল। বলো তো এটার অ্যান্সারটা কি হবে, তোমরা আমাকে একটু কমেন্টে বলে দাও।
আচ্ছা, এটার অ্যান্সারটা তাহলে দেখো তোমরা পেরেছো কিনা, যে মাই ফাদার ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স, স্টাডি অনার্স ইন এনইউ। তাহলে এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো, যে মাই ফাদার, আমার বাবা, ইনসিস্টেড, ইনসিস্টেড পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, ইসরাত বলে দিয়েছো, ফারজানা বলে দিয়েছো, সাবাস। তাহলে মাই ফাদার ইনসিস্টেড, তারপর হচ্ছে অন, তারপর মি থেকে মাই, ইনসিস্টেড অন মাই, তারপর টু স্টাডি না বলে স্টাডিং। মাই ফাদার ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স ইন এন ইউ। আচ্ছা, মাই ফাদার ইনসিস্টেড অনার্স ইন মাই, ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স ইন এন ইউ। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা বা তোমাদের হলো কিনা। ফারজানা, তানজিলা, তারপর হচ্ছে জয়া, জয়া করে দিয়েছো এবং তোমাদের সবারই হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে ইনসিস্টেডের গঠনটা সবাই একটু মনে রাখবে। ইনসিস্টেডের গঠনের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস বসাতে হবে। প্রথমে আমাকে অন বসাতে হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মি থাকবে, মাই বসাতে হবে। 3 নম্বর কথা টু প্লাস ভার্ব থাকবে, ওটা থেকে তোমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। ইনসিস্ট বিষয়ক কারেকশন আসলে তোমাকে এভাবে লিখতে হবে। সাদিয়া জাহান মিম লিখে দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে ইনসিস্ট বিষয়টা আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাব প্রেফার। দেখো, প্রেফার, প্রেফার শব্দের অর্থ হচ্ছে একটার চেয়ে আরেকটিকে অধিকতর পছন্দ করা। ধরো আমি একটা থেকে একটাকে বেশি পছন্দ করি, সেটাকে প্রেফার বলে। আচ্ছা, এখন এই যে প্রেফার, একটার থেকে একটাকে অধিকতর পছন্দ করা, এমনটি যদি বোঝায় তাহলে তোমার হচ্ছে দুটি ক্ষেত্র আমরা বলতে পারি। যদি আচ্ছা, দুটো নাউনের পার্থক্য, দুটো নাউনের পার্থক্য হলে তোমাকে বলতে হবে প্রেফার প্রথম নাউন, মাঝখানে টু, তারপর দ্বিতীয় নাউন। কিন্তু পার্থক্যটা যদি দুটো কাজের মধ্যে হয়ে যায়, কাজের মধ্যে, দুটো কাজের পার্থক্য যদি হয়, তাহলে তোমাকে প্রেফার বসাতে হবে। তারপর প্রথম কাজ, প্রথম কাজের সাথে আইএনজি প্লাস টু, দ্বিতীয় কাজের সাথে আইএনজি, মাঝখানে কিন্তু টু বসতে হবে, কেমন? আচ্ছা, আমি তোমাকে কয়েকটা বাংলা ট্রান্সলেশন করাচ্ছি, তোমরা একটু বাংলা ট্রান্সলেশন করার চেষ্টা করো, তাহলে আমরা এটা ভালো বুঝতে পারবো। আচ্ছা, দেখি তোমরা আমাকে, আমি একটা বাক্য লিখে দিচ্ছি। যেমন ধরো, আমি চায়ের চেয়ে, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, তাহলে আমি প্রেফার করি, আমি প্রেফার করি। তাহলে আই প্রেফার, আমি পছন্দ করি বা আমি বেশি পছন্দ করি। আমি প্রেফার করি কোন জিনিসটাকে? কফিকে। তাহলে আগে কফি আসবে। আই প্রেফার কফি, দুটি নাউনের মধ্যে যদি পার্থক্য হয়, মাঝখানে টু থাকবে আর দুই পাশে দুটি নাউন থাকবে। তাহলে আই প্রেফার কফি টু টি, আই প্রেফার কফি টু টি। দেখো, দুটি জিনিসের পার্থক্য কফি এবং টির মধ্যে, মাঝখানে টু। এবার আমাকে এটা একটু বলো তো সবাই, যে আমি মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করি, সবজি বেশি পছন্দ করি। আমি মাংসের চেয়ে সবজি বেশি বেশি পছন্দ করি, বল এটার অ্যান্সারটা কি হবে? মানে এটা বাংলাটা, এটার ইংরেজিটা কি হবে? আমাকে ইংরেজিটা বল। হ্যাঁ, এটার ইংরেজিটা বলো, যে আমি মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করি।
আমি মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করি। এটার ইংরেজিটা বলো দেখি তোমরা পারো কিনা। আমি মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করি, বলো এটার ইংরেজিটা কি হবে? হ্যাঁ, গুড গুড। ফারজানা আক্তার সবার আগে বলে দিয়েছে, সাবাস। যে আমি প্রেফার করি মানে পছন্দ করি, কি বেশি পছন্দ করি? ভেজিটেবলস। ভেজিটেবলস আমি সবজি পছন্দ করি টু মিট, মাংসের তুলনায়। তাহলে মাঝখানে একটা টু বসেছে, এবং দুটি বস্তুর পার্থক্য আমরা দুটি পাশে লিখেছি। এরকম করে যদি তুমি তোমার যে দুটি নাউনের মধ্যে পার্থক্য বোঝাও, তাহলে দুই পাশে দুটি নাউন বসে মাঝখানে একটা টু বসবে। যেমন আমি মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার ভেজিটেবলস টু মিট। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি। আমি তোমার হচ্ছে চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। থ্যাংক ইউ, তোমাদেরকে হয়েছে তোমাদের। তানজিলা, জয়া, মাকসুদা, তারপরে জান্নাতুল নাইমা, তারপরে সালমা আক্তার, সবাই লিখে দিয়েছো, সাবাস। তাহলে আমরা এটা দেখলাম, কি বলো, দুটো নাউনের মধ্যে পার্থক্য। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল, দুটি নাউনের মধ্যে পার্থক্য হলে কি হবে। এবার আসো দুটি কাজের মধ্যে পার্থক্য হলে কি হবে। আমরা এখানে দুটো নাউনের মধ্যে পার্থক্য দেখলাম। এবার যদি এমনটি দেখো যে কোনো দুটি কাজের মধ্যে পার্থক্য দেখাচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে? মাঝখানে টু বসবে, আর দুটি কাজের মধ্যে প্রথম কাজের সাথে আইএনজি, দ্বিতীয় কাজের সাথে আইএনজি। যেমন দেখো, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এবার দেখো, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এবার কিন্তু দুটি কাজের পার্থক্যটা যদি দুটি কাজের মধ্যে হয়, তাহলে তোমাকে লিখতে হবে এভাবে যে আমি পছন্দ করি মানে আমি প্রেফার করি। কি প্রেফার করি? আমি প্রেফার করি পড়াকে বেশি পছন্দ করি। আই প্রেফার রিডিং, আমি পড়াকে বেশি পছন্দ করি, টু রাইটিং। লেখার চেয়ে আমি পড়াকে বেশি পছন্দ করি। এরকম মাঝখানে একটা টু বসেছে, আর দুই পাশে যে দুটি কাজের মধ্যে পার্থক্য, সেই দুটি কাজের সাথে আইএনজি বসেছে। আচ্ছা, আমি একটা বাক্য যদি তোমাদেরকে দিই, তোমরা এটার ইংরেজিটা করো তো। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে মেয়েটি মেয়েটি নাচ নাচের নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। বলো এটার কারেকশন কি হতে পারে? মানে কারেকশন বলবে, এটার বাংলাটা মানে ইংরেজিটা কি হতে পারে? মেয়েটি
আচ্ছা, সাবাস। এই তো তোমরা পেরেছো যে মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। তাহলে দেখো যে মেয়েটি, দি গার্ল প্রেফার্স, পছন্দ করে, কি পছন্দ করে বলো? আগে পছন্দ করে গান করা, তাহলে সিঙ্গিং, টু ড্যান্সিং। তো দুটি কাজের মধ্যে পার্থক্য, মাঝখানে টু, দুইটা কাজের সাথে আইএনজি। দি গার্ল প্রেফার সিঙ্গিং মানে গান করাকে বেশি পছন্দ করে টু ড্যান্সিং, ড্যান্স করার তুলনায়। তো এই যে দুটি কাজের মধ্যে পার্থক্য বোঝালো, এই দুটি কাজের মধ্যে পার্থক্য বোঝালো, দুটি কাজের সাথে আইএনজি যুক্ত হবে, মাঝখানে একটা টু বসাতে হবে। এবার এই যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রটা কারেকশনে কিভাবে আসে সেটা একটু আমরা দেখবো। কারেকশনে কিভাবে আসে, আচ্ছা ধরো এই বাক্যগুলো কারেকশনে এভাবে আসে, আমি একটা বা দুইটা বাক্য দেখাচ্ছি তোমাদেরকে। কারেকশনে এই বাক্যগুলো আসে এভাবে যে ধরো আমাদেরকে দিল যে দ্য গার্ল প্রেফার্স টু সিং দেন টু ড্যান্স, এইভাবে পরীক্ষা দিল। এখন দেখো তোমাদেরকে সব সংক্ষেপ একটা টেকনিক বলবো, সংক্ষেপ একটা কথা বলবো, এই কথাটা তোমাকে ফলো করতে হবে, আদারওয়াইজ ভুল যায়, নর্মালি বুঝতে কষ্ট হয়ে যায়। তোমরা প্রেফার পর্যন্ত ঠিক রাখবে, প্রেফার পর্যন্ত যা আছে ঠিক রাখবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রেফারের পরের অংশে তুমি পড়ে অর্থটা বোঝার চেষ্টা করবে যে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। এখানে সিং এর সাথে ড্যান্সের পার্থক্য, এখন ভিতরে যেমনই থাকুক না কেন কোনটার পরিবর্তে কি বসছে এইগুলো ভাবার দরকার নাই। তুমি দেখবে যে প্রেফারের পর দুটি কাজের মধ্যে পার্থক্য, দুটি কাজের সাথে আইনজি হবে, মাঝখানে একটা টু বসবে। এখন কার পরিবর্তে কি বসাইছি এইগুলো তোমরা ভাবার দরকার নাই, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে দেয়, তখন আমরা বুঝতে পারি না। আমাদের শুধু মনে রাখতে হবে দি গার্ল প্রেফার্স, মেয়েটি প্রেফার করে, প্রেফার্স মেয়েটি প্রেফার করে। এবার প্রেফার পর্যন্ত ওকে ফাইন, তারপরে কি করতে হবে, কোন দুটি কাজের মধ্যে পার্থক্য। আমরা দেখতে পাচ্ছি সিং এর সাথে ড্যান্সিং এর পার্থক্য, তাহলে তোমাকে বলতে হবে কি বলো, সিঙ্গিং, মেয়েটা গান করাটাকে বেশি পছন্দ করে, মাঝখানে একটা টু বসবে, ড্যান্স থেকে ড্যান্সিং। তো আমরা যেটা আগে শিখে নিয়েছি যে মাঝখানে টু বসবে, দুই পাশে দুটি কাজের পার্থক্য বোঝাবে। আরো যদি দেখি আমরা, যেমন দেখো যে হি প্রেফার্স, হি প্রেফার্স টু রিড দেন টু রাইট। তোমরা এটার অ্যান্সারটা বলো তো। এটার অ্যান্সারটা বলো। এখানে ভুল বাক্যটি কিভাবে আসবে, এই তো ভুল বাক্যটি দিয়েছি আমি, এই যে উপরে ভুল বাক্যটি দিয়েছি, দেখো দেখো তো ভুল বাক্যটি দিয়েছে, তোমরা কারেক্ট করো। ফারজানা প্রশ্ন করেছো যে এখানে ভুল বাক্যটি কিভাবে আসবে, দেখো ভুল বাক্যটি কিভাবে আসবে আমি দিয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ এই তো তোমরা পেরেছো, সাবাস, উত্তর চলে আসছে। তোমার হি প্রেফার্স রিডিং, দেখো প্রেফার পর্যন্ত ওকে ফাইন, সব ঠিক আছে, যেমন আছে তেমন লিখবো, তারপর রিডিং, তারপর টু, রাইট থেকে রাইটিং। হি প্রেফার্স রিডিং টু রাইটিং, সে প্রেফার করে, রিডিংটাকে প্রেফার করে রাইটিং এর তুলনায়। তো তোমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের দুটো কথা, একটা হচ্ছে ইনসিস্ট, ইনসিস্ট পর্যন্ত ঠিক আছে, ইনসিস্টের পর অন, তারপরে মাই, তারপর ভার্বের সাথে আইএনজি। আর প্রেফারের ক্ষেত্রে প্রেফার পর্যন্ত ঠিক আছে, যদি দুটি বস্তুর মধ্যে হয় তাহলে তো মানে দুটি নাউনের মধ্যে হয়, মাঝখানে একটু, দুটো নাউন। আর দুটি কাজের মধ্যে পার্থক্য হলে ভার্বের সাথে আইএনজি, দুই কাজের মধ্যে মাঝখানে একটা। এবার তোমাদের জন্য আমি কিছু এক্সারসাইজ করতে দিচ্ছি, বিগত বছরের প্রশ্ন সবাই করে ফেলো। 6টি প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদেরকে 3 মিনিট সময় দেবো, সবাই একটু করে ফেলো। 3 মিনিট সময় দেবো, 3 মিনিটের মধ্যে সবাই একটু এগুলো করে ফেলো। 6টা বাক্য, দেখো কার কটা হয়।
আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমি 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। আই এম জাস্ট ওয়েটিং ফর ইউর আনসার অ্যান্ড রেসপন্স। যে তোমরা আমাকে হয়ে গেলে ডান লিখে জানাবে। অনেকে ডান লিখে জানিয়ে দিয়েছো, আশা করি অনেকের হয়ে গেছে। জয়ার হয়েছে, সানজিদা সাম্যের হয়েছে, সালমার হয়েছে, তানজিলার হয়েছে, সোমাইয়া খাতুনের হয়েছে। তো দেখো উত্তরগুলো সবাই একটু বুঝে নাও, মিলিয়ে নাও। এগুলো বিগত বছরের প্রশ্ন দেখতেই পাচ্ছ, এবং এগুলো পরীক্ষার প্রশ্নে আসে প্রায়। তো দেখো সবাই কি বলেছে। প্রথম প্রশ্নটিতে কি আছে? প্রথম প্রশ্নটিতে বলেছে, মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে ইনসিস্ট পর্যন্ত ঠিক থাকবে, তারপরে আমরা 3টি কাজ করব। মির জায়গায় মাই বসাবো, সরি অন বসাবো, মির জায়গায় মাই বসাবো, টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। ইনসিস্ট পর্যন্ত ঠিক থাকবে, মি, অন, মাই, গোয়িং। আচ্ছা, দি গার্ল প্রেফার্স পর্যন্ত ঠিক থাকবে, প্রেফার পর্যন্ত ঠিক থাকবে, প্রেফার পর্যন্ত ঠিক থাকবে, প্রেফার পর্যন্ত ঠিক থাকবে। কি করতে হবে? আমরা উত্তরগুলো সবাই একটু মিলিয়ে নেই। সবাই উত্তরগুলো সবাই মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে দেখো লেখা রয়েছে, মাই প্যারেন্টস, আমার বাবা মা, ইনসিস্টেড মি, আমাকে জোরাজুরি করেছিল, টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাকে অনার্স কোর্স পড়ার জন্য, অনার্স কোর্স করার জন্য
আমাকে জোরাজুরি করেছিল। তাহলে এখানে খেয়াল করো ইনসিস্ট পর্যন্ত ঠিক আছে। এরপর তিনটি কাজ করতে হয়েছে, একটি অন বসিয়েছি, মি থেকে মাই বসিয়েছি, টু স্টাডি থেকে স্টাডিং বসিয়েছি। তোমাদের হলো কিনা দেখো, কার কটা হলো যদি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে 6টার ভিতর তোমরা কয়টা হলো, তোমাদের 6টার ভিতর 6টা হলো কিনা, বা কোন দাগ নম্বরটি তোমার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে সবাই। তো অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, তিনটি কাজ আমরা করেছি। 2 নম্বর, হি ইনসিস্টেড মি, সে আমাকে জোরাজুরি করেছিল, টু গো দেয়ার, সেখানে যেতে। হি ইনসিস্টেড অন, তারপর মি থেকে মাই, টু গোনা বলে গোয়িং দেয়ার। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার গেল। তাহলে ইনসিস্ট দিয়ে দুটি বাক্য তোমাকে দিলাম, যেটা হচ্ছে তোমার দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 2008 সালে এসেছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 এবং 2019 সালে তোমাদের এসেছিল। এবার আসো প্রেফার দিয়ে 4টি বাক্য তোমাদের করতে হয়েছে। প্রেফার দিয়ে 4টি বাক্য। 3 নম্বর বাক্যটা প্রথমে, দি গার্ল প্রেফার্স ড্যান্স ড্যান্সিং, মেয়েটি গানের তুলনায় ড্যান্সকে বেশি পছন্দ করে। তাহলে প্রেফার পর্যন্ত ঠিক আছে। এরপর দেখো প্রেফারের পর যে দুটি কাজ দিয়েছে, এই দুটি কাজ তোমাকে তুলনা করার জন্য দুটি কাজের সাথে আইএনজি হবে, মাঝখানে একটা টু বসবে। তাহলে ড্যান্সিং টু সিঙ্গিং, মানে মেয়েটা ড্যান্স করাকে বেশি পছন্দ করে গানের তুলনায়। দুটি কাজের মধ্যে পার্থক্য, তাহলে ড্যান্সের সাথে আইএনজি, সিং এর সাথে আইএনজি, মাঝখানে একটা টু, তাহলে ড্যান্সিং টু সিঙ্গিং। গুড, সবার 6টাই হয়েছে তোমাদের। গুড। আসলে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একটু মনোযোগী হয়, এবং এটা হচ্ছে আমাদের, আমরা যারা ইংরেজি পড়াই, ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট পড়াতে গেলে একটা অ্যাডভান্টেজ রয়েছে, তারা একটু বেশি মনোযোগী। সাবাস। আচ্ছা, 4 নম্বর, দ্য টিচার্স প্রেফার্স টু রাইট দ্যান টু ডিকটেট, শিক্ষক লেখাতে বেশি পছন্দ করেন আদেশ করার তুলনায়। তাহলে এখানে প্রেফার পর্যন্ত ঠিক আছে। তারপর দেখতে হবে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। রাইটের সাথে পার্থক্য বোঝানো হয়েছে ডিকটেটের সাথে, তাহলে রাইটিং টু ডিকটেটিং। আচ্ছা, তারপরের 5 নম্বর বাক্যটি দেখো কি বলেছে, রিয়া প্রেফার্স টু সিং দ্যান টু ড্যান্স, রিয়া গান করাকে বেশি পছন্দ করে নাচ করার তুলনায়। দুটি কাজ, প্রেফার পর্যন্ত ঠিক থাকবে। এরপর কোন দুটি কাজের মধ্যে পার্থক্য, সিঙ্গিং এর সাথে ড্যান্সিং এর পার্থক্য। রিয়া সিঙ্গিং করাকে বেশি পছন্দ করে ড্যান্সিং এর তুলনায়। 6, আই প্রেফার রিড দ্যান রাইট, আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার তুলনায়। দুটি কাজ, লেখা এবং পড়া, তাহলে প্রেফার পর্যন্ত ঠিক থাকবে। দুটি কাজের সাথে আইএনজি বসবে, মাঝখানে একটা টু বসবে। সাবাস, তোমাদের 6টাই হয়েছে। ইসরাত 6টাই হয়েছে, সানজিদা 6টাই হয়েছে, ফারজানা আক্তার 6টাই হয়েছে, জয়া দে জয়া সবগুলো হয়েছে, তানজিলা, আল মাকসুদা, তোমাদের সবার সবকটাই হয়েছে। থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই সাবাস যে তোমরা অনেক ভালো করেছো। এবার চলে যাচ্ছি ইনফর্মে। ইনফর্ম, ইনফর্মের ক্ষেত্রে, ইনফর্ম মানে জানানো, তো এটার গঠনটা দেখো। ইনফর্মের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে ইনফর্ম, তারপরে হচ্ছে তোমার ইনফর্ম মানে জানানো। তো ইনফর্মের পরে আগে প্রথমে ব্যক্তি আসবে, তারপরে অফ আসবে, তারপরে যা জানানো হবে, যা জানানো হবে। যেমন দেখো, যেমন আমি ব্যাপারটি আমার বাবাকে জানাবো। এই বাক্যটির যখন তুমি ইংরেজি করবে,
তোমাকে আগে বলতে হবে যে আই শ্যাল ইনফর্ম, আমি জানাবো, আগে ব্যক্তি আসবে বাবাকে, তাহলে মাই ফাদার অফ ব্যাপারটি, তাহলে দা ব্যাপার মানে দা ম্যাটার, আই শ্যাল ইনফর্ম মাই ফাদার অফ দ্য ম্যাটার। তাহলে ইনফর্মের ক্ষেত্রে প্রথমে তোমাকে ব্যক্তি আনতে হবে, তারপর অফ আনতে হবে, তারপরে যাকে তুমি জানাচ্ছ মানে যে বিষয়টা জানাচ্ছ সেটা তোমাকে আনতে হবে। পরীক্ষায় কিভাবে থাকে দেখো, পরীক্ষায় এভাবে থাকে, যেমন প্লিজ ইনফর্ম, দয়া করে ইনফর্ম করো দা ম্যাটার, ব্যাপারটাকে টু দা পুলিশ, দয়া করে পুলিশকে বিষয়টি জানাও। বলো তো এটা কারেক্ট আনসারটা কি হতে পারে? এটা ভুল দেওয়া আছে নিশ্চিত, তো তোমরা বলো এটা সঠিকভাবে বসাতে গেলে কি হবে? এটা সঠিকভাবে বসাতে গেলে কি হবে? আই প্লিজ ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ, এটাকে সঠিকভাবে বসাতে গেলে কি হবে? ফারজানা সবার আগে বলে দিয়েছো যে প্লিজ ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, সাবাস ফারজানা বলেছো, আচ্ছা থ্যাংক ইউ। মন্দির হালদার একটা প্রশ্ন করেছে, মন্দিরা তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ইট ইজ 3 ইয়ার্স, আচ্ছা, সিন্স হি লিভ হিজ ভিলেজ। স্যার এই সেন্টেন্সটাতে 2 রুল আছে সিন্সের জন্য, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা সাবাস, ঠিক আছে। মন্দিরা দেখো তুমি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমি যে কথাটা বলি তুমি দেখবে, তুমি যে প্রশ্নটি করেছো সেন্সের ক্ষেত্রে যেটা পড়াচ্ছি ওকে মন্দিরে কিন্তু সেটার প্রশ্ন করে নাই, সেটা অন্য একটা প্রশ্ন করছে। তো সেক্ষেত্রে আচ্ছা তোমাকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি মন্দিরে, আপাতত আমি যেহেতু কারেকশন করাচ্ছি এটা করাই, পরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি লাস্ট পর্যন্ত অপেক্ষা করো। তাহলে দেখো আগে এটা কারেকশন করতে হবে, প্লিজ ইনফর্ম, দয়া করে জানাও, ব্যক্তি আগে আসবে, দা পুলিশ, পুলিশকে জানাও, অফ দা ম্যাটার। তার মানে ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, এরপরে আগে ব্যক্তিটা বসাতে হবে, তো ব্যক্তিটা হচ্ছে পুলিশ, তারপরে তোমাকে বসাতে হবে অফ, এরপর তুমি যা জানাবে, জানাবে কি ম্যাটারটা জানাবে। তাহলে তোমাদেরকে এখানে ধারাবাহিকতা মনে রাখতে হবে, প্রথমে ব্যক্তি, অফ, তারপরে বস্তু মানে যা জানানো হবে। তাহলে এই হলো আমাদের হচ্ছে তোমার ইনফর্ম। এরপর আসো আমরা এক্সারসাইজ করি, এই 3টি এক্সারসাইজ সবাই একটু করে ফেলো ঝটপট। মন্দিরে তোমার প্রশ্নের জবাবটা দিচ্ছি, তুমি একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তোমরা এর মধ্যে 3টা করে ফেলো, করে আমাকে ডান লিখে জানাও। ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার, ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ। দেখো এগুলো বিগত বছরের প্রশ্ন। আচ্ছা মন্দিরা তুমি এই বিষয়টা মনে রাখবা, তুমি বলেছো সিন্সের ক্ষেত্রে, সাবাস। তো সিন্সের পরে যদি একটা শুধু সময় থাকে, যেমন সিন্স মর্নিং, সিন্স হচ্ছে 2011, এমন করে যদি কোনো একটা নির্দিষ্ট সময় থাকে তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে রুল নম্বর 12তে পড়েছি, যে তোমার সিন্সের পর একটা যদি তোমার সেন্টেন্স থাকে তখন হচ্ছে 12 নম্বর সূত্র। তুমি যে প্রশ্নটি করেছো যে ইট ইজ 3 ইয়ার্স সিন্স হি লিভ হিজ ভিলেজ, তুমি সিন্সের পরে দেখো একটা সেন্টেন্স রয়েছে, তার জন্য তোমার এটা রোল নম্বর 12তে চলে গেছি আমরা। এখানে V2 হবে, অর্থাৎ লিভ থেকে লেফট হবে, কেমন লেফট হবে। কিন্তু যদি শুধু নির্দিষ্ট একটি সময় থাকতো তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসতো, কেমন।
হয়ে গেলে ডান লিখে একটু জানিয়ে দাও সবাই। হ্যাঁ, তোমাদের অনেকের ডান হয়ে গেছে, সাবাস। জয়ার হয়ে গেছে, তারপরে সানজিদার হয়ে গেছে, তানজিলার হয়ে গেছে, সালমার হয়ে গেছে, হ্যাঁ, আচ্ছা ফারজানার হয়ে গেছে। ইনফর্ম পর্যন্ত ঠিক থাকবে। হ্যাঁ, মন্দিরা থ্যাংক ইউ। সানজানার হয়ে গেছে, তারপরে জান্নাতুল নাইমার হয়ে গেছে। তোমার হচ্ছে ইনফর্ম পর্যন্ত ঠিক থাকবে, তারপর আগে হচ্ছে ব্যক্তি আসবে, তারপর অফ আসবে, তারপরে যা জানানো হবে সেটা আসবে। দেখো তাহলে কি বলেছে। ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, তাহলে তোমাকে ইনফর্ম পর্যন্ত ঠিক আছে। ইনফর্মের পরে আগে আসবে তোমার ব্যক্তি, তাহলে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, তাহলে বলতে হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল, তারপরে অফ, তারপর দিস ম্যাটার। ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার, তারপরে 8 নম্বর, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার, তোমার উচিত তোমার বাবাকে ব্যাপারটি জানা। তাহলে ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, আগে ব্যক্তি আসবে, তাহলে ইউর ফাদার, তারপরে অফ দি ম্যাটার। 9 নম্বর দেখো, ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ, পুলিশকে কেসটি জানাও। ইনফর্ম পর্যন্ত ঠিক আছে, তারপর আগে ব্যক্তি আসবে দ্য পুলিশ, তারপর অফ আসবে, তারপর বস্তুটি আসবে দ্য কেস। আমি বোধহয় প্রত্যাশা করতে পারি যে তোমাদের 3টাই হয়েছে। আচ্ছা, তাহলে সেন্টেন্স কারেকশন এরই সাথে সাথে 10টি সূত্র পড়ানো আমার হয়ে গেল। সেন্টেন্স কারেকশনের সূত্রের মূলত কোনো শেষ নেই, তবে যেগুলো পড়লে কমন বাধে আমি সেগুলো তোমাদেরকে পড়িয়েছি। তবে আরো কিছু বিষয় থাকে যেগুলো জানতে হবে, সেগুলো বোর্ড কোশ্চেন করার মাধ্যমে তোমরা জেনে যাবে। আর হচ্ছে কারেকশনের ক্ষেত্রে কিন্তু সকল গ্রামার পুঞ্জীভূত। এখানে রাইট ফর্ম অফ ভার্বস থেকে 50% প্রশ্ন হয়, বাকিটা অন্যান্য সূত্র থেকে হয়। 10টা সূত্র পড়িয়েছি, এর ভিতরে অনেক কিছু কভার হয়ে গেছে। রাইট ফর্ম অফ ভার্বস পড়িয়েছি, তাতে আরো কভার হয়ে গেছে, তবে কিছু কিছু জিনিস বাকি আছে। সেন্টেন্স কারেকশন করতে গেলে যে সবগুলোই তুমি সূত্রের সাথে মিলিয়ে পড়তে পারবে তা কিন্তু না, তবে কমপক্ষে 7টির ভিতর 5টি প্রশ্ন কমন পাবে, এমনটি করে প্রস্তুত তোমাদেরকে আমি করে ফেললাম। তোমরা আশা করি বাসায় প্র্যাকটিসের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারবে। 3টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমার 11 নম্বর ক্লাস শেষ হচ্ছে। আগামীকাল তোমাদের ক্লাস নেই, সোমবার দিন ক্লাস আছে। তো আগামীকাল যদিও ক্লাস নেই, তারপরও আমি তোমাদের একটা পরীক্ষা নিতে চাই 3টি আইটেমের উপর ভিত্তি করে। যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা গ্রুপে এসে প্রশ্নটা দেখে উত্তরগুলো করার চেষ্টা করবে। আমি 3টি আইটেমের উপর একটি পরীক্ষা নিব।
3টি আইটেম পড়িয়েছি না তোমাদের, ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস এবং সেন্টেন্স কারেকশন। এই 3টি আইটেমের উপর 15 মার্কসের একটা পরীক্ষা নেবে। তোমরা সবাই এই 15 মার্কস, এই 3টি আইটেমকে একটু বাসায় রিভাইজ করবে। আবার পরবর্তী দিনে আমি এটার একটা পরীক্ষা নিলে কি হবে, যে তোমার এই 3টি আইটেম রিভাইজ করা হয়ে যাবে। তো সেই লক্ষ্যে সবাই একটু মানসিকভাবে প্রস্তুত থাকো, একটু পড়ালেখা করো যাতে 3টা আইটেম শেষ হয়ে যায়। তারপর আমি পরবর্তী ক্লাস অর্থাৎ 12 নম্বর ক্লাসে আমি আর্টিকেল শুরু করবো। আর্টিকেলে 2টি ক্লাস প্রয়োজন হবে। আমরা আর্টিকেল 2টি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করবো, 13 এবং 14 নম্বর ক্লাসে, 12 এবং 13 নম্বর ক্লাসে, সরি। তো এই হচ্ছে কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসটি থেকে বিদায় নিব। তোমরা আশা করি যে 10টি সূত্র পড়িয়েছি সেই 10টি সূত্র বুঝতে পেরেছো এবং 10টি সূত্র ভালো করে প্র্যাকটিস করবে। সাথে রাইট ফর্ম অফ ভার্বস গুলো চর্চায় রাখবে। রাইট ফর্ম অফ ভার্বস থেকে সেন্টেন্স কারেকশনে প্রচুর প্রশ্ন হয়। আচ্ছা, ঠিক আছে। সাত নম্বরটা দি হবে না, 7 নম্বরটা দি লেখে নেই। ও, দিস দি প্রিন্সিপাল অফ দিস ম্যাটার লিখেছি তো 7 নম্বরে। হ্যাঁ, লামিশা বলেছে এতদিন যা পড়ানো হয়েছে তার থেকে কিনা। হ্যাঁ, এতদিন যা পড়ানো হয়েছে তার থেকে একটা পরীক্ষা আমরা নিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের কথা, আজকের পড়ালেখা। তো সবাই অনেক বেশি ভালো থাকো। তাই আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। মহান রব্বুল আলামিন সবাইকে অনেক বেশি ভালো রাখুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।